রাতের অন্ধকার পৃথিবীকে গ্রাস করে নিয়েছে। ঘন কালো ছাওয়ায় ঠেকে গেছে ধরণীর বুক। সেই অন্ধকার থেকে বাঁচতে মানুষের কত আয়োজন। কারেন্ট নেই, ঝমঝম শব্দে বৃষ্টি পড়ছে। ঘরের ভেতর বড় বড় মোমবাতি জ্বালানো হয়েছে, যার যার হাতে মোবাইলের আলো। সে আলো অন্ধকার কাটাতে পারছে না, বরঞ্চ বিদঘুটে পরিবেশে সৃষ্টি করেছে। মেঝে কাদায় ভরে গেছে, লোকজন অহেতুক হাঁটাহাঁটি করছে, দুটো বাচ্চা কাঁদছে ফিসফিসানি। এমন পরিবেশের মধ্যে সবাই খেতে বসলো। বুড়ো মতো এক ভদ্র মহিলা সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। হাতে করে প্লেট নিয়ে গিয়ে তার কাছ গিয়ে খাবার আনতে হবে। সবাই তাই করছে। মা আমার কাছে এসে বলল, এখন খাবি তুই? খিদে পায়নি তোর? না, আমি এখানে খেতে পারবো না, বাড়ি যেতে চাই। বাবা কোথায়? বাবাকে বলো বাড়ি যাব। শওকত সাহেবের কাছে সাথে আছে, দারোগা বাবুর সাথে কথা বলছে। ও আচ্ছা, ওই ঘরে নাকি? তাহলে আমি গিয়ে বাবাকে বলে আসছি। অন্ধকারে কোথাও যেতে হবে না, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাক। মরা বাড়ি, কত মানুষ এসেছে। আচ্ছা। মা ব্যস্ত ভঙ্গিতে এদিক ওদিক তাকাতে লাগলো। আমি একটু সরে গিয়ে দেওয়ালের পাশে দাঁড়ালাম। লোক চলাচলের পথে দাঁড়িয়ে থাকা যায় না। খেয়াল করলাম অল্প বয়সী একটা ছেলে পাশে এসে দাঁড়িয়েছে। মোমের আলোয় তার মুখ বোঝা যাচ্ছে না। ছেলেটা স্পষ্ট গলায় বলল, তুমি ডালিয়া না? হ্যাঁ, আপনি কে? আমি তনিমার মামাতো ভাই। তুমি আমাকে চিনবে না। ও, তনিমার মুখে তোমার কথা অনেক শুনেছি। তোমায় দেখলে তো বোঝাই যায় না যে তুমি ক্লাস 7-এ পড়ো। তাহলে কি মনে হয়, এসএসসি পরীক্ষা দিবে বা কলেজে পড়ো? বয়সের তুলনায় দেখতে বয়স্ক লাগে। হবে হয়তো, অনেক দিন আয়না দেখা হয় না। তুমি খুব সুন্দর করে কথা বলো। ভালো করে ছেলেটার মুখের দিকে তাকালাম। মুখের ওপর ছায়া পড়েছে। সে হাসছে। সরু গলায় বললাম, আপনার আর কোনো কথা আছে? না থাকলে আমাকে বিরক্ত করবেন না। ছেলেটা মোটেও বিব্রত হলো না। স্বাভাবিক গলায় বলল, তুমি দেখি রেগে যাচ্ছ। আমি তো রেগে যাওয়ার কথা বলিনি। না, একটুও রাখছি না। আমি সবার উপর রাগ করি না। বিশেষ মানুষের উপর রাগ করো? হ্যাঁ তাই। প্লিজ আপনি এখন এখান থেকে যান। আসুন। ছেলেটা শব্দ করে হাসলো। হাসতে হাসতে বলল, আমার নাম শরীফুল ইসলাম। এবার কলেজে ভর্তি হয়েছি। এসএসসিতে খুব ভালো রেজাল্ট। সায়েন্স থেকে জিপিএ 5, গোল্ডেন A+। আমি একটু সরে দাঁড়ালাম। ছেলেটাকে আমার একটুও সুবিধার মনে হচ্ছে না। সেদে সেদে কথা বলতে আসবে কেন? আর আসলে এত আহ্লাদি গলায় কথা বলার কি আছে? ভেবেছিলাম শরীফুল চলে যাবে, কিন্তু সে গেল না। আমার কাছাকাছি এগিয়ে এসে বলল, তুমি এত বিব্রত হচ্ছ কেন? কি এমন বলেছি আমি? বিব্রত হওয়ার মতো কিছুই বলেননি, তবে যা বলেছেন আমি তা শুনতেও চাচ্ছি না। দয়া করে বিরক্ত করবে না। সে হাসল। অসম্ভব কোমল গলায় বলল, বিরক্ত করার জন্য দুঃখিত, তবে তোমার স্বচ্ছতা আমার খুব ভালো লেগেছে। ভাগ্য থাকলে আবার দেখা হবে, কথাও হতে পারে। বিড়বিড় করে বললাম, আর কখনো দেখা হবে না। শরীফল আবারও হাসল। ছেলেটার হাসির রোগ আছে। তরল গলায় বলল, ভাগ্যের কথায় কেউ বলতে পারে না। বাড়ি ফিরতে ফিরতে রাত 1টা বেজে গেল। বাবা মায়ের ব্যাপারটা বুঝতে পারি না। এত রাত করে ফিরতে হবে কেন? ওখানেই থেকে গেলে পারে। গা কুটকুট করছে। এখন গিয়ে গা ধুতে হবে। বাথরুমে ঢোকার আগ মুহূর্তে বাবা এলেন। কঠিন মুখে বললেন, এত রাতে গোসল করা যাবে না। হাত মুখ ধুয়ে শুয়ে পড়ো। মেকি হাসি দিয়ে বললাম, হাত পা ধুয়ে কাপড় বদলে আসবো, গোসল করব না। ভালো কথা, এত রাতে গোসল করা একদম ঠিক কাজ না, ঠান্ডা লেগে যেতে পারে। ঠিক আছে, তোমার সাথে কিছু কথা বলতে এসেছি। অবশ্য তেমন জরুরি কিছু না। কথাগুলো সকালে বলা যেত। কি কথা? দারোগা সাহেবের সাথে আমার কথা হয়েছে। উনি বললেন ডিপার্টমেন্টের সব কর্মচারীদের ফাইল থাকে, পদ্মর ফাইল আছে কিনা খুঁজে দেখবে। আমার চোখ দুটো চকচক করে উঠল। উত্তেজিত গলায় বললাম, এতদিন আগের ফাইল খুঁজে পাওয়া যাবে? যাবে কিনা জানি না, উনি দেখবেন বলেছেন। উনি আমাদের জন্য এত কিছু করবেন কেন? মানুষকে সাহায্য করাই ওনার চাকরি। সবাই তো একরকম হয় না, পুলিশের মধ্যেও ভালো মন্দ আছে। তাও তো ঠিক। কাল সকালে থানায় যাব। উনি কি যেতে বলেছেন? খুঁজে দেখতে সময় লাগবে, আমাকে জানাবে বলেছে। ও আচ্ছা। দিলুর ওই কথাটাও বললাম। কি বললেন উনি?
বাবা কিছু বলার আগে মা আসলো। রাগী গলায় বলল, এত রাতে এখানে কি করছো? মেয়েটাকে ঘুমাতে দাও। কত রাত হয়েছে খেয়াল আছে? বাবা মাথা চুলকাতে চুলকাতে চলে গেলেন। মাঝে মধ্যে এই লোকটা একদম ভেজা বিড়ালের মতো হয়ে যায়। মায়ের কথার উপর কথাই বলে না, আবার দুজনের তুমুল ঝগড়াও হয়। তোর হাতে গামছা কেন? কাপড় নিয়ে কোথায় যাচ্ছিস? গোসল করবি নাকি? না না, হাত মুখে পানি দেব। তাড়াতাড়ি যা, কাল সকাল সকাল উঠতে হবে। তনিমার মা ওদের বাড়ি যেতে বলেছে। ইচ্ছে হলো মাকে বলি, এত দৌড়াদৌড়ি না করে ওখানে থেকে গেলেই তো পারে, কিন্তু না, বলা হলো না। মা দরজা ভেজিয়ে দিয়ে চলে গেল। ইচ্ছে হলো মাকে বলি, এত দৌড়াদৌড়ি না করে ওখানে থেকে গেলেই তো পারো, কিন্তু না, বলা হলো না। মা দরজা ভেজিয়ে দিয়ে চলে গেল। অনেক সময় নিয়ে গায়ে পানি ঢাললাম। বৃষ্টির রকম অস্বস্তি লাগছে। গোসল না করলে ঘুম আসবে না। ইচ্ছে করছিল ধোয়া ওঠা এক কাপ গরম চা খেতে। শরীরটা ঝরঝরে লাগতো। কিন্তু এখন রান্নাঘরে যাওয়া সম্ভব না। মা টের পেলে আর রক্ষা থাকবে না। ও বাড়ি থেকে আসার আগে শরীফুলের সাথে বেশ কয়েকবার দেখা হয়েছে। শেষবার আমাদের রিক্সা খুঁজে দিতে এসেছিল। তার চেহারা ডাক্তার সাহেবের মতো গম্ভীর, সুন্দর না হলেও মায়া ছাড়ানো। হালকা ফুর্তি ভাব নিয়ে চলাফেরা করে। রিক্সা ছাড়ার সময় বেশ উঁচু গলায় বলল, আমাদের বাড়িতে বেড়াতে যাবেন কিন্তু? মা কঠিন মুখে বলল, এমন পরিস্থিতি তুমি এ কথা বলতে পারছো? লাশটা তো তনিমার না। আমার মন বলছে তনিমার কিছু হয়নি। পুলিশেরা যে লোককে ধরেছে তাকে দেখে মনে হয় না সে খুন করতে পারে। তুমি কি মানুষের মন পড়তে পারো নাকি? মন পড়ার বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, তবে আমি পারি। এই যেমন আপনি আমার উপর অসম্ভব বিরক্ত হচ্ছেন, মুখে বলতে পারছেন না। মা চমকে উঠল। সে চমক আমার চোখে এড়ালো না। তার মানে ছেলেটা মিথ্যে বলেনি, সত্যিই মা বিরক্ত হচ্ছিল। মায়ের ব্যাপারে শরীফুলের ধারণা সঠিক হলেও ডাক্তার সাহেবের ব্যাপারে ঠিক হয়নি। সে হয়তো শরীরের খুন করতে পারে না, তবে হৃদয়ের খুন করতে পারে। খুব যত্ন নিয়ে আমার হৃদয়কে খুন করেছেন। সকাল 10টার দিকে থানায় গেলাম। আমাদের সাথে মাও এসেছে। কদিন ধরে স্কুলে যাওয়া হচ্ছে না। তনিমার মা বাবাও থানায় এসেছে। আন্টির ডিএনএর সাথে ওই লাশের ডিএনএ মিলিয়ে দেখা হবে। যদি ডিএনএ মিলে যায় তখন কি হবে? শওকত সাহেব নিশ্চয়ই ওনাকে ছেড়ে দিবেন না। আন্টিকে দেখে একটুও বিচলিত মনে হচ্ছে না। একদম নিশ্চিত হয়ে আছে। দারোগা সাহেব বললেন, আপনারা সবাই চলে এলেন, আসার আগে একটু বলবেন না? শওকত সাহেব বললেন, ঠিকই, জানিয়ে আসা উচিত ছিল। সমস্যা নেই, আপনাদের আমি নিজেও আসতে বলতাম। এই রিপোর্টটা খুব জরুরি। এটা হাতে পেলে পরের অ্যাকশন নিতে পারি। কি পদক্ষেপ নেবেন? আমার ধারণা লাশটা তনিমার না, অন্য কারো। তেমন হলে তনিমা কোথায় আছে খুঁজে বের করতে হবে। মেয়েটা বেঁচে থাকলেও থাকতে পারে। আচ্ছা বেশ, দেখুন কি করা যায়। আমার মেয়েটা যে কোথায় গেল? বলতে বলতে ওনার গলা ধরে এলো। বাবা তার হাতের উপর হাত রাখলেন, ভরসা দিয়ে বললেন, কিছু হবে না, আল্লাহ সব ঠিক করে দিবেন। তনিমার কিছুই হয়নি, আল্লাহ ভরসা। দারোগা সাহেব বললেন, আমার মনে হয় তনিমাকে কিডন্যাপ করা হয়েছে। সেখানে ওই মেয়েটার লাশ রেখে দেওয়া হয়েছে। খোঁজ নিয়ে জেনেছি সদর হাসপাতালের মর্গ থেকে কম বয়সে একটা লাশ চুরি হয়েছে। তাছাড়া পোস্টমর্টেম রিপোর্ট বলছে মেয়েটা ডেঙ্গু জ্বরে মারা গেছে, স্বাভাবিক মৃত্যু। তনিমার তো তেমন কোনো লক্ষণ ছিল না। শওকত সাহেব শার্টের হাতায় চোখ মুছলেন, জড়ানো গলায় বললেন, আল্লাহ রে, আমার মেয়েটাকে ফিরিয়ে দেন। আগামী বুধবার দিলু কাকার প্রথম শুনানি। কোর্টে নিয়ে যাওয়া হবে। শুনেছি নিজের পক্ষে উকিল ঠিক করেছে। বাবাও কম দৌড়াদৌড়ি করছেন না। পুলিশ নিয়ে গিয়ে সেই ওঝাকে ধরে এসেছেন। সে ওনাকে সাক্ষ্য দেবে। খোঁজ খবর চলছে। ডিএনএ রিপোর্ট চলে এসেছে। লাশটা তনিমার নয়, অন্য কারো। হাসপাতাল থেকে চুরি যাওয়া। খুব তাড়াতাড়ি পরিবারের সন্ধান পাওয়া যাবে। বাবা বললেন, দারোগা সাহেব যথেষ্ট ভালো মানুষ, দিন রাত এক করে কাজ করছেন, এতটুকু অহংকার নেই। দারোগা সাহেব বলেছিলেন ওনার তনিমার বয়সে একটা মেয়ে আছে, সেজন্যই বোধহয় কেসটা গভীরভাবে অনুভব করতে পারছেন। ভালো কথা। তোর মা কোথায়? স্টোর রুম তন্ন তন্ন করে কিসব খুঁজছে। জিজ্ঞেস করতে কিছু বলল না। ওই মহিলার ব্রেন মাঝে মধ্যে ঢিলে হয়ে যায়, কি আর করার। এমন সুন্দর বিকেলে ময়লা ঘাটাঘাটি করছে, অসহ্য।
মা ময়লা ঘাটাঘাটি করলে তোমার কি? মাকে কি কিছু বলবে বাবা? বিশেষ কিছু না, চা খেতে ইচ্ছে করছিল। শাকের আপু চা বানাতে পারে না, চায়ের ওপর সর ভাসে। কোনোদিন চিনি দিয়ে শরবত বানিয়ে ফেলে, কোনোদিন চিনি ছাড়া তেতো তেতো চা। আমি বানিয়ে দেবো বাবা? বাবা অবাক হয়ে বললেন, তুই চাও বানাতে পারিস নাকি? কোথা থেকে শিখলি? চা বানাতে শিখা লাগে নাকি? তুমি বসো, আমি বানিয়ে আনছি। মায়ের রান্নার পরিপাটি করে সাজানো, কোথাও বিন্দুমাত্র ময়লা নেই। দিনে দুবার ধোয়া মোছা করা হয়। মা অপরিষ্কার জায়গা রান্না করা খাবার কিছু খেতে পারে না। চা পাতা চিনি সব কিছু হাতের কাছে ছিল। এক টুকরো লেবু চিপে চায়ের ভেতর দিয়ে দিলাম। চা চামচের 1.5 চামচ চিনি। বাবা চাটা মুখে দিয়ে বললেন, বাহ, দারুণ বানিয়েছিস তো, ভালো লাগছে খেতে। সহজ গলায় বললাম, তরল জিনিস খাওয়া যায় না, পান করতে হয়। আজকেই বইয়ে পড়লাম। বাবা হাসলেন, শব্দ করে হাসলেন। সেই হাসি দেখতে আমার খুব ভালো লাগলো। স্টোররুমের জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে আছে। মা ঘেমে টেমে অস্থির, কোমরে কাপড় গুজে নিয়েছে। কি এত খোঁজাখুঁজি করছো? কিছু না, যা এখান থেকে। বাবা তোমায় ডাকছিল, চা খেতে চাচ্ছে। মা ঝাঁঝালো গলায় বলল, রাত দিন চা চা করে মাথা খারাপ করে দিবে। কদিন ধরে বাড়ি থেকে নড়ছেও না। শাকেরা বুকে গিয়ে চা করে দিতে বল। নাকি সে ও চলে গেছে? চলে গেছে। আজকাল কেউ আমায় পাত্তা দিচ্ছে না, কারো কাছে আমার কথার দাম নেই। তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে। মায়ের স্টোররুম মিশন শেষ হলো রাত 9টায়। শাড়ি হাতে বাথরুমে ঢুকতে ঢুকতে বলল, তনিমাদের ওখানে গেছিলি নাকি? তোর বাপ গেছিল। না, কেউ যায়নি। বাবা লাইব্রেরিতে বসে চা পান করছেন, সাথে তার বিখ্যাত 3 দিনের বাসি খবরের কাগজ। মা অবাক হয়ে বলল, চা পেলো কোথায়? নিজে বানিয়েছে? আমি বানিয়ে দিয়েছি। তুই চাও বানাতে পারিস? পারি। মা আর কিছু বলল না, বাথরুমে ঢুকে গেল। আমি পা টিপে টিপে স্টোররুমের দিকে গেলাম। এখানে কি এমন কাজ চলছিল মা? স্টোররুমে বিশেষ কিছু পাওয়া গেল না। আজকাল সব কিছুতেই কেমন সন্দেহ হয়, সবাইকে নিজের শত্রু মনে হয়। ডাক্তার সাহেব নিশ্চয়ই এর চমৎকার ব্যাখ্যা দিতে পারতেন, কিন্তু তিনি তো জেলে আছেন। রাতের খাওয়া শেষে মা আমার ঘরে আসলো, হালকা গলায় বলল, তোকে একটা জিনিস দিতে এলাম। কি জিনিস মা? পদ্মর ডায়েরি আমার কাছে ছিল, পাশে যদি কখনো তোর হাতে পড়ে তাই লুকিয়ে রেখেছিলাম। স্টোররুমেই ছিল, আজ খুঁজে পেয়েছি। কালো কভারে মোড়ানো একটা ডায়েরি। ডায়েরির উপর খুব সুন্দর করে পদ্ম কাটা লেখা, তার নিচে একটা তারিখ লেখা, 2/12/2007। মা বলল, পদ্ম এ বাড়িতে আসার 2 দিন পর এই ডায়েরিটা কিনে দিয়েছিলাম। তোর মা লিখতে খুব ভালোবাসতো। তুমি লিখতে খুব ভালোবাসো, তাই না মা? মা চোখ মুছল, ধরা গলায় বলল, আমার কথা থাক, তুই শুয়ে পড়। জীবনে সব কথা লুকিয়ে রাখা যায় না। পাতা ছিঁড়ে নদীতে ভাসিয়ে দিলেও তা জোয়ারে ফেরত আসে। একটা কথা বলবো? বল। ডায়েরির ওপর এই তারিখটা লেখা কেন? পদ্ম লিখেছিল ডায়েরি হাতে পেয়ে, কিন্তু আমার বয়স তো 13 বছর। সেটা কাগজে কলমে। সঠিক হিসাব 16 বছর 4 মাস 1 দিন। যখন তোর 6 বছর বয়স, তখন তোর বড় একটা অসুখ হয়েছিল। স্কুলে ভর্তি করতে পারছিলাম না। রাত দিন তোকে নিয়ে হাসপাতালে থাকতে থাকতে একসময় আমি অসুস্থ হয়ে পড়লাম। বয়স বেড়ে গেল, তোকে স্কুলে ভর্তি করতে পারলাম না। তারপর তোর বাবা বিস্তর ধরাধরি করে জন্ম নিবন্ধন কার্ডে বয়স কমিয়ে এনেছে। আমি তো এসবের কিছু জানি না, ইচ্ছে করে তোকে জানানো হয়নি। আমরা কখনো চাইনি তুই এসব জানিস। মা দীর্ঘশ্বাস ছাড়ল, ক্লান্ত গলায় বলল, আমি কি তোর কাছে ঘুমাতে পারি? পারো। আচ্ছা বেশ, শুয়ে পড়লাম। বাতি নিভিয়ে দে। বাতি নিভিয়ে মায়ের পাশে বসলাম, কপালে হাত রাখলাম। জ্বর জ্বর মনে হচ্ছে। তোমার তো জ্বর এসেছে, ওষুধ খেয়েছো? না, তেমন কিছু খাইনি। ঘুমিয়ে পড়। আমি ঘুমালাম না। অনেক রাত পর্যন্ত মায়ের মাথায় হাত বুলিয়ে দিলাম। এই মানুষটা আমায় কত ভালোবাসে। মায়ের মমতার একটুকুও কমতি নেই, নিখাদ ভালোবাসা। ডায়েরিটা বের করলাম, পড়তে সাহস পাচ্ছি না, তবুও যে আমায় পড়তেই হবে। প্রথম পৃষ্ঠা। আজ 4 দিন হলো নিজের শহর ছেড়ে এসেছি। অচেনা শহরের অচেনা মানুষের বাড়িতে বসতি গড়ার চেষ্টা। শহর ছাড়ার আগে শেষবার মায়ের সাথে দেখা করতে গেছিলাম।
তিনি আমার সাথে দেখা করেননি। দরজা আটকে কড়া গলায় বলেছেন, পদ্ম নামে কেউ কোনো মেয়ে নেই তার। তুমি চলে যাও, চলে যাও এখান থেকে। করুণ স্বরে বললাম, মা আমি তো তোমারই মেয়ে, শেষবারের মতো তোমায় এক পলক দেখতে চাই। মা হাসলেন, উঁচু শব্দের হাসি। বিদ্রুপ করে বললেন, আমার মেয়ে কোনো অপরাধীকে বাঁচাতে পারে না। প্রেমের মোহে অন্ধ হয়ে নারী পাচারকারীর সাথে ঘর বাঁধতে পারে না। তুমি চলে যাও পদ্ম। পুরো পৃথিবীকে ভুলে গিয়ে তুমি একজনকে পেতে চেয়েছ এবং তুমি তাকে পেয়েছ। দুঃখ করো না, জীবন মানুষকে সব দিক থেকে পরিপূর্ণ হতে দেয় না। মায়ের কথার জবাব দিতে পারেনি। মা তো কিছু ভুল বলছেন না? সত্যিই তো, সব কিছুর বিনিময়ে দিলুকে পেতে চেয়েছিলাম। আমি তাকে পেয়েছি, তার সন্তান আমার গর্ভে বেড়ে উঠছে। আজকাল খুব স্পষ্টভাবে ছোট প্রাণটাকে অনুভব করতে পারি। এই পৃথিবীতে আমার আর কিছুই চাওয়ার থাকতে পারে না। দ্বিতীয় পৃষ্ঠা। আজ দিলুর ব্যবহার অন্যরকম লাগলো। খুব বাজে ভাষায় দুটো গালাগাল দিয়েছে। এটা তো আমার প্রাপ্য ছিল না, নাকি এটাই আমার প্রাপ্য? নিজেকে অনেকটা পচা নর্দমার মতো লাগছে। খুব ইচ্ছে করছে কিছু কথা লিখি, কিন্তু কলম চলছে না। তৃতীয় পৃষ্ঠা। আজ সন্ধ্যায় দিলু আমার কাছে মাপ চাইল। মাপ চাওয়ার ধরনটা খুবই অদ্ভুত। পা জড়িয়ে ধরে বসে আছে। মাপ না করা পর্যন্ত ছাড়বে না। তখন নাকি ওর মাথা খারাপ ছিল, ভুল করে বলে ফেলেছে। আমিও মাপ করে দিয়েছি। ওর উপর রাগ করে থাকা যায় না। সবার জীবনেই বোধহয় এমন একটা মানুষ থাকে যার উপর রাগ করে থাকা যায় না। রাতের বেলা দিলুর সাথে খুব সুন্দর সময় কাটলো। আমার খোপায় একগুচ্ছ হাসনাহেনা ফুল গুজে দিয়ে বলল, আমাদের যেন একটা মেয়ে হয়, তাহলেই আমি খুব খুশি। অল্প হাসলাম। আমারও মনে হয় যে আমাদের মেয়ে হবে। বেনি দুলিয়ে মা মা করে ডাকবে। মেয়েটাকে খুব সুন্দর করে সাজিয়ে রাখবো। চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, ব্যাস এটুকুই। চতুর্থ পৃষ্ঠা। দিলু আজ কারোর সাথে কথা বলছিল। আমি যেতেই মোবাইলটা ফেলে দিল। আমতা আমতা করে বলল, তুমি এখানে? সাদে ছিলে না? মাথা নাড়ালাম। স্বাভাবিক গলায় বললাম, তুমি কি অসুস্থ? কাছে এসো দেখি। দিলুর হার্টবিট বেড়ে গেছে। কার সাথে কথা বলছিল? তাছাড়া আমায় দেখে এত ভয় পাওয়া এবার কি আছে? মনটা কু রাখছে। আল্লাহ না করুক কোনো বিপদ হবে না তো? দিলু আবার ওই পথে ফিরে যাবে না তো? না না, ওই এমন করতে পারে না। প্রথম পৃষ্ঠা। শেষ পর্যন্ত আমার সন্দেহ সত্যি হলো। দিলু আগের পথে ফিরে যাচ্ছে। মইনুল নামে এক লোকের সাথে ব্যাপারে কথা বলছিল। ওদের কথা সবটা শুনে ফেলেছি। বাবুটা দুনিয়ার আসার সময় ঘনিয়ে আসছে। কি করব আমি? রাতের বেলা ডায়েরি পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছিলাম। হঠাৎ করে শরীরটা খুব খারাপ লাগছিল। তারপর আর কিছু মনে নেই। মা খেতে ডাকছে। আজকের নাস্তা পাউরুটির সাথে তেঁতুলের আচার। বাবা গোমরা মুখে প্লেটের দিকে তাকিয়ে আছেন। মা পানি আনতে গেছে। বাবা আমার দিকে ঝুঁকে এসে বিরস মুখে বললেন, এসব খেতে পারবি? মাথা নাড়ালাম। চল তাইলে বাইরে থেকে খেয়ে আসি। থানা থেকেও একবার ঘুরে আসবো। দারোগা বাবুকে কল দিয়েছিলাম। উনি তোর মায়ের খোঁজ পেয়েছেন। কি খোঁজ পেয়েছে? জানি না, গেলেই জানতে পারবি। বাইরে যাব শুনে মা খুব রাগ করলো। কঠিন মুখে বলল, নাস্তা না করে কোথাও যাওয়া যাবে না। বাবা সে কথায় পাত্তাই দিল না। আমার হাত ধরে বেরিয়ে আসলেন। দারোগা সাহেব চেয়ারে হেলান দিয়ে বসে আছেন। ডান হাতে চায়ের কাপ। হাতের কাপটা নামিয়ে রেখে হাসি মুখে বললেন, সৈয়দা পদ্মার খোঁজ পেয়েছি। উনি পুলিশের চাকরি করতেন। 2007 সালের শুরুর দিকে চাকরি ছেড়ে দেন। তারপর থেকে কোনো খোঁজ নেই। বাবা বললেন, ওনার ব্যাপারে এ তথ্য কোথায় পেলেন? গতকাল থানায় একজন নতুন কনস্টেবল এসেছে, সিনিয়র মানুষ। উনি পদ্মার ছবি দেখে চিনলেন। আমি বললাম, আমি কি ওনার সাথে কথা বলতে পারি? দারোগা সাহেব অসম্ভব কোমল গলায় বললেন, অবশ্যই পারো মা, অবশ্যই পারো। কনস্টেবলের শক্তপোক্ত চেহারা, মস্ত জুলফি, মুখে এক ধরনের কাঠিন্য ভাব আছে। দারোগা সাহেব বললেন, আরিফ মিয়া, এই হচ্ছে ডালিয়া। আপনাকে এর কথাই বলেছিলাম। খুব বুদ্ধিমতী মেয়ে। আপনারা কথা বলুন, আমার একটু কাজ আছে। আরিফ মিয়া মাথা নিচু করে জি স্যার বললেন। তারপর বাবার দিকে তাকিয়ে বিরস গলায় বললেন, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসুন, চায়ের ব্যবস্থা করতে বলি। বাবা ডানে বামে মাথা দোলাতে লাগলেন। এই প্রথমবার তিনি চা খেতে অস্বীকার করলেন।
ব্যাপারটা আমার কাছে কেমন অদ্ভুত লাগলো। বাবার তো চা হলে তার কিছুই লাগে না। কি জানি বাপু। মুখোমুখি 3টি চেয়ার, একটাতে আরিফ মিয়া বসে আছে, অন্য দুটায় আমি আর বাবা বসেছি। বাবা সহজ গলায় বললেন, বাইরে কোথাও বসে কথা বললে হয় না? এই চা কফি খেতে খেতে কথা বলা যাবে? আরিফ মিয়া মাথা নাড়ালেন, শান্ত গলায় বললেন, দাঁড়াগো বাবু নেই, থানায় থাকা জরুরি। আপনি একবার এখানকার চা ট্রাই করে দেখতে পারেন, মন্দ নয়। বাবা আবারও মাথা দোলাতে লাগলেন। আচ্ছা, আপনি মাকে সৈয়দা পদ্মকে কিভাবে চেনেন? একসাথে চাকরি করতাম। পদ্ম খুব চঞ্চল স্বভাবের মেয়ে ছিল। তখন সবেমাত্র চাকরিতে যোগ দিয়েছে, কাজের প্রতি অসীম আগ্রহ। ব্যাপারটা চোখে পড়ার মতো ছিল। মা কেমন ছিল, মানে মানুষ হিসেবে কেমন? খুব ভালো নিশ্চয়ই। ভালো মেয়ে ছিল, হাসি মুখে সবার সাথে কথা বলতো, খুব ভালো মেয়ে। মাকে নিয়ে আরও কিছু বলুন। তেমন বিশেষ কিছু আমিও জানি না, তবে হ্যাঁ, শেষবার ওকে একটা মিশন দেওয়া হয়েছিল। মিশন শেষ করার পর চাকরি ছেড়ে দিয়েছে। এরপর থেকে আর খোঁজ খবর পাওয়া যায়নি। কী মিশন? নারী পাচারকারীদের একটা চক্রকে ধরতে হবে। বেশ বড় ছিল চক্রটা। ভালো চেহারার ছেলেদের দিয়ে অসহায় মেয়েদের প্রেমের ফাঁদে ফেলত। কিছুদিন সাধারণ কথাবার্তা, তারপর প্রেমের প্রস্তাব। মেয়েটার আর্থিক সমস্যা থাকলে টাকা পয়সা দিতে হতো, দিত কিছু, ঘনিষ্ঠ মুহূর্ত কাটাতো, তারপর সুযোগ বুঝে পাচার করে দিত। যেসব মেয়েদের এরা টার্গেট করত, তাদের বেশিরভাগ এতিম, মিসকিন, অসহায় অথবা খুব রক্ষণশীল পরিবারের কেউ। এদের নিয়ে থানা পুলিশ হতো না, হলেও খুব কম। পদ্মার কাজ ছিল ওই দলের কোনো ছেলের সাথে প্রেমের অভিনয় করতে হবে। যা বলতে চাই শুনবে। শেষ মুহূর্তে সবাইকে ধরিয়ে দিবে। পদ্ম মিশনটা সফল করতে পেরেছিল। এর চেয়ে বেশি আর কিছুই জানি না। ও আচ্ছা, মায়ের পরিবারের কাউকে চিনেন? তেমন ভালো চিনি না, তবে তুলসী চিনতে পারে। তুলসীকে? পদ্মার সাথে তুলসীও এই মিশনে ছিল, এখনও পুলিশ ডিপার্টমেন্টে কাজ করে। তুলসীর নাম্বার দিতে পারবেন, বা কোনো ঠিকানা? তুলসী আপাতত খুলনায় পোস্টিং, ঠিকানা আছে, দাঁড়াও কাগজে লিখে দিচ্ছি। অত্যন্ত বিনীত গলায় বললাম, আপনাকে অনেক ধন্যবাদ, আল্লাহ আপনার ভালো করুন। বাবা শান্ত চোখে আমার দিকে তাকিয়ে আছেন। মুখ দেখে মনে হচ্ছে কিছু একটা বলতে চাইছেন, কিন্তু পারছেন না। বাবা কিছু বলবে? বাবা ধরফর করে লাফিয়ে উঠলেন, জড়ানো গলায় বললেন, হ্যাঁ। না না, কিছু বলবো না, একটু কাজ ছিল আমার। থাক, সমস্যা নেই, তুই কথা বল। আমার কথা বলা শেষ। কি হয়েছে তোমার? কিছু হয়নি, শরীরটা ভালো লাগছে না, মাথা ব্যথা করছে। ভালো একটা ডাক্তার দেখাও। কোনো জিনিস নিয়ে বসে থাকা উচিত না, পরে দেখবে ফিউমার হয়ে গেছে। বাবা কিছু বললেন না, অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আরিফ মিয়া ঠিকানা লিখে দিয়ে গেছে, খুলনা মেডিকেল কলেজের পাশে ভদ্রমহিলার বাড়ি। একা থাকে, সময় করে ওনার সাথে দেখা করতে হবে। কিন্তু ওনার কাছ থেকে কি জানতে চাইব? কোন কোন সে সংবাদ যা শোনার অপেক্ষায় বসে আছি? মা তো আর বেঁচে নেই, কখনো আসবেও না। মায়ের কবরটা দেখতে যেতে হবে। বাবাকে বলে দেখব, উনি কি নিয়ে যাবেন? থানা থেকে বের হওয়ার আগ মুহূর্তে দারোগা সাহেব উপস্থিত হলেন। ঝলমলে গলায় বললেন, দেখুন তো কাকে নিয়ে এসেছি। আমি ওনার পিছনে উকি দিলাম। একটা মেয়ে জড়সড়ো হয়ে দাঁড়িয়ে আছে। এ কি? এত তনিমা? উত্তেজিত গলায় বললাম, এ কি তনিমা, তুই কোথায় ছিলি এতদিন? আমি ওনার পিছনে উকি দিলাম। একটা মেয়ে জড়সড়ো হয়ে দাঁড়িয়ে আছে। এ কি? এ তো তনিমা। উত্তেজিত গলায় বললাম, এ কি তনিমা, তুই কোথায় ছিলি এতদিন? তনিমা কিছু বলল না, মাটির দিকে তাকিয়ে চোখের পানি ফেলতে লাগলো। দারোগা সাহেব বললেন, তনিমাকে ওদের বাড়ি যাচ্ছি তনিমাকে নিয়ে। চাইলে আপনারাও যেতে পারেন, সেখানে সব কথা হবে। শওকত সাহেবকে থানাতে ডাকা যেত, কিন্তু ইচ্ছে করছে না। বাবা কোনো কথা বললেন না, আমার হাত ধরে জিপে উঠে বসলেন। আমার বাম পাশে তনিমা বসে আছে, একজন মহিলা পুলিশ ওর হাত ধরে রেখেছে। কেউ কোনো কথা বলছে না। আমি একবারই তনিমার হাত চেপে ধরলাম। তনিমা কোনো কথা বলল না। খেয়াল করলাম ওর চোখ দিয়ে ক্রমাগত পানি পড়ছে। আন্টি তনিমাকে দেখে দৌড়ে এলেন, মেয়েকে বুকে জড়িয়ে ধরে অসংখ্য চুমু খেতে লাগলেন। দৃশ্যটা আমার কাছে ভালো লাগলো, খুব ভালো লাগলো। শওকত সাহেব বললেন, তনিমাকে কোথায় পেলেন?
আমাদেরকে আগে বলেননি কেন? দারোগা সাহেব বললেন, সে অনেক কথা, দাঁড়িয়ে বলতে পারছি না। বসার ব্যবস্থা করুন। চা নাস্তে আনতে বলুন, মিষ্টি আনতে দিন। দারোগা সাহেবকে খুব উৎফুল্ল দেখাচ্ছে। তার চোখে মুখে বিজয়ের আনন্দ ছড়িয়ে আছে। শওকত সাহেব নিজে গিয়ে চেয়ার নিয়ে আসলেন। পকেট থেকে টাকা বের করে শরীফুলের হাতে দিলেন। বাবা বললেন, এবার বলেন, তনিমাকে কোথায় পেলেন? আর আমাদের কিছু জানালেন না কেন? তদন্তের সুবিধার জন্য আমাদের অনেক কথা লুকিয়ে রাখতে হয়। অপরাধী ধরা না পড়া পর্যন্ত সবাইকেই সন্দেহের তালিকায় রাখা হয়। এমনকি মা বাবাকেও সন্দেহের তালিকায় রাখতে হবে। আজকালকার যুগে কোনো কিছুই অসম্ভব না। গতকাল নিউজে দেখলাম, এক সেনা সদস্য তার বউ আর 1 বছরের সন্তানকে মেরে ফেলেছে। ঘটনা কতটা সত্যি জানা নেই, তবে সত্যি হলে তো বুঝতেই পারছেন মানুষ কোথায় পৌঁছে গেছে। আবার আপনার মেয়ের কথাই চিন্তা করুন। দিলু কিন্তু তার নিজের বাবা ছিল। বাবা একটু মিগিয়ে গেলেন, বিব্রত হয়ে এদিক ওদিক তাকাতে লাগলেন। শওকত সাহেব বললেন, তনিমাকে কোথায় পাওয়া গেছে? বেনাপোল বর্ডারের পাশে, সম্ভবত ভারতে পাঠিয়ে দিতে চাইছিল। আমি বললাম, 15 মিনিটের মধ্যে বেনাপোল সীমান্ত থেকে বাগেরহাট চলে এলেন? হা হা, ভালো প্রশ্ন। ওখানের পুলিশেরা তনিমাকে নিয়ে রওনা হয়ে গিয়েছিল। আমি গিয়ে নিয়ে আসলাম। ওনারা সোজা থানায় আসলেন না কেন? ওদের কাজ ছিল, আমি জোর করিনি। থানাটা আমার বাড়ি নয়, ওরাও আত্মীয় স্বজন না। তবে যে যাই বলুক, তোমার গোয়েন্দা হওয়ার সম্ভাবনা ব্যাপক। ইচ্ছে হলে আমাকে বলতে পারো, ব্যবস্থা করে দেব। চোখ মুখ লাল করে মাটির দিকে তাকিয়ে রইলাম। শরীফুল ছেলেটা খুব জোরে সোরে হাসছে। এত হাসির কি আছে? আমি কি গোয়েন্দা হতে পারি না? দারোগা সাহেব বললেন, তনিমাকে মূলত কিডন্যাপ করা হয়েছিল। পুলিশের নজর এড়ানোর জন্য একটা লাশকে ওভাবে ফেলে রাখা হয়েছে। লাশের গায়ে তনিমার জামা কাপড়, স্কুলের আইডি কার্ড এসব রাখা হয়েছিল। এটা এক ধরনের ধোঁকা। এদিকে পুলিশ লাশ নিয়ে ব্যস্ত থাকবে, সে সুযোগে ওরা তনিমাকে পাচার করে দিবে। পরিকল্পনা ভালোই ছিল, তবে সফল হতে পারল না। আপনি এসব জানলেন কিভাবে? তদন্ত করে জেনেছি। প্রথমে হাসপাতাল থেকে জানানো হয় লাশ চুরি হয়েছে। ওদের বিবরণ শুনে মনে হলো যে লাশটাকে তনিমার ভাবা হচ্ছে, এটা সেরকম। মিলানোর জন্য শওকত সাহেব ও তার স্ত্রী ডিএনএ মিলিয়ে দেখা হলো। তারপর হাসপাতালেও কিছু স্যাম্পল ছিল। লাশটা তো আগে কবর দেওয়া হয়ে গিয়েছিল, তাহলে কিভাবে মিলালেন? তাছাড়া রিপোর্ট না মিলিয়ে তো লাশ দাফন করতে দিলেন কেন? রিপোর্ট তো ছিল, সেখান থেকে মিলিয়েছি। তুমি তো পাক্কা গোয়েন্দার মতো প্রশ্ন করছো। আমি কিছু বললাম না। শওকত সাহেব বললেন, কিভাবে তদন্ত করেছেন যদি বলতেন। লাশটা যেখানে ফেলে রাখা হয়েছিল ওই জায়গায় একটু খোঁজ খবর করলাম। তনিমা শেষবার ওই সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করতে গিয়েছিল, তারপর সেখান থেকে বেরিয়ে এসেছিল। ওখানের এক দোকানের সিসি ক্যামেরায় ব্যাপারটা ধরা পড়ে। কাজটা অনেক দ্রুত করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেরি হলে মেয়েটাকে পাচার করে দিত। আপনার মতো সৎ পুলিশ অফিসার থাকলে সমাজটা পাল্টে যেত। দারোগা সাহেব দীর্ঘশ্বাস ছাড়লেন। মলিন গলায় বললেন, আমার মেয়েটা বেঁচে থাকলে ওদের মতোই দেখতে হতো। আপনার মেয়ে বেঁচে নেই? না, 2 বছর বয়সে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। মেয়ের সাথে দেখা করার জন্য যথাসম্ভব ভালো কাজ করি। আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ যেন জান্নাতে আমার মেয়ের সাথে আমাকে মিলিয়ে দেন। বাবা শব্দ করে আমিন বললেন। দারোগা সাহেবের চোখের কোনায় অশ্রু টলটল করছে। পকেট থেকে রুমাল বের করে চোখ মুছলেন। জড়ানো গলায় বললেন, আমি উঠি, কাজ আছে। চলে যাবেন কেন? মিষ্টি আনা হয়েছে, মিষ্টি খান। না থাক, অন্যদিন খাবো। আপনাদের থানায় ডাকা হবে, তনিমাকে নিয়ে চলে আসবেন। কথাগুলো বলে হন হন করে চলে গেলেন। মনে হয় সবাইকে চোখের পানি দেখাতে চান না। উনি খুব কাঁদছেন, ক্রমাগত চোখ মুছছেন। শোকের পরিবেশ নিমিশে খুশিতে পাল্টে গেছে। শওকত সাহেব উঁচু গলায় হাসছেন। বাবার সাথে নানান গল্প করছেন। বাবা তেমন জবাব দিচ্ছে না, মাঝে মধ্যে মাথা দোলাচ্ছেন। তনিমা আন্টির সাথে ভেতরে গেছে, গোসল করবে। তনিমাদের দরজার পাশে একটা টিউলিপ গাছ। গাছটা দেখতে ভারী সুন্দর লাগে। গাছে ছোট্ট একটা কলি ফুটেছে। এগিয়ে গিয়ে কলিটাকে ছুঁয়ে দেখলাম। শরীফুল পিছন থেকে উঁচু গলায় বলল, ফুল পছন্দ করো? না, পছন্দ করি না। শরীফুল ভ্রুকুচকে বলল, ফুল পছন্দ করে না এমন মেয়ে আছে নাকি? জানি না, বলতে পারবো না। তুমি আমার সাথে এমন ব্যবহার করো কেন? কেমন ব্যবহার করি?
তাছাড়া আমার সাথে আপনার কদিন কথা হয়েছে? আজ নিয়ে 2 দিন। তুমি চাইলে এই কথা অনেক দূরে এগোতে পারে। আমি চাচ্ছি না। কেন চাচ্ছ না? আমি কি দেখতে খারাপ? জানি না, খেয়াল করে দেখিনি। শরীফুল চাপা গলায় বলল, এখন দেখো, আমি দেখতে খুব একটা খারাপ না। সুন্দর বলার মতো দেখতে। কিছু বলতে যাবে, তার আগে নজরে পড়ল ডাক্তার সাহেব হেঁটে আসছেন। তার হাতে ফুলের তোড়া। উনি কখন ছাড়া পেল? ডাক্তার সাহেব মুচকি হেসে বললেন, ভালো আছো ডালিয়া? আমি হাসলাম, খুব সুন্দর করে হাসলাম। কোমল গলায় বললাম, হ্যাঁ ভালো ছিলাম না, তবে আপনাকে দেখে ভালো লাগছে। এখন বুঝো, ভালো আছি। এখন খুব ভালো আছি। শরীফুল কপাল কুঁচকে আমার দিকে তাকিয়ে রইল। এই ছেলে এভাবে তাকিয়ে আছে কেন?